জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, বৈঠক সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সোয়ার বৈঠকটি কিন্তু 10টার সময় শুরু হয়েছে। আপনি জানেন যেদিন সাধারণত বাজেট উত্থাপন করা হয় সংসদে, তখন এই বিশেষ মন্ত্রিসভার বৈঠকটি হয়ে থাকে। এই বৈঠকের মধ্যে মূলত একটা আনুষ্ঠানিকতা পালন করা হয়ে থাকে। যেই বাজেটটি উত্থাপন করা হবে সেই বাজেটটি আসলে মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে নেওয়ার একটি আনুষ্ঠানিকতা থাকে। সেই আনুষ্ঠানিকতার কারণেই কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে এবং চলছে। 10টার সময় শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বৈঠকটি শেষ হবে। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে বা কোনো ধরনের কোনো বিশেষ কোনো বার্তা আছে কিনা সেই বিষয়টি আসলে জানা যাবে বৈঠকটি শেষ হওয়ার পরে। তবে বৈঠকে ঢোকার আগে আমরা দেখেছি অর্থমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলেছেন 10টার আগেই। তিনি কিন্তু জানিয়েছেন এটি একটি চেষ্টা করছেন একটি ভারসাম্যের বাজেট যেন করা যায় জনমনে একটি স্বস্তি দেওয়ার জন্য। আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসার পর এটি কিন্তু আসলে প্রথম বাজেট এবং অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং বাস্তবতা সব মিলিয়ে এই বাজেটটির দিকে আসলে সবাই তাকিয়ে আছে। কারণ বিএনপি তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আসলে কি ধরনের রূপরেখা পাওয়া যায় এই বাজেটের মধ্যে দিয়ে সেদিকে কিন্তু সবার নজর থাকবে। সব মিলিয়ে বৈঠকটি চলছে এবং বৈঠকটি শেষ হওয়ার পর আসলে বোঝা যাবে যে বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা হলো কিনা। এবং আজকে 3টার সময় যেই সূচি আছে সেই সূচি অনুযায়ী কিন্তু 3টার সময় বাজেট উত্থাপনের মূল আনুষ্ঠানিকতার কাজ শুরু হবে। সোহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, মন্ত্রিসভার বিশেষ বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। এই পর্যায়ে সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, কি তথ্য আছে জানাবেন। আপনি জানেন এরই মধ্যে কিন্তু অর্থমন্ত্রী ক্যাবিনেট সভায় প্রবেশ করেছেন। তিনি বলছিলেন যে জনসাধারণের যে আশা প্রত্যাশা সেটি এই বাজেটের থাকবে। একই সঙ্গে তিনি বলছিলেন যে যেন প্রান্তিক মানুষের সুবিধা নিশ্চিত হয় সেই দিকটিও এবারের বাজেটে থাকবে। একই সঙ্গে যদি জানি যে 9,83,000 প্রায় 7 লাখ কোটি টাকার মতো যে বাজেটের কথা বলা হচ্ছে, সেখানে আপনি দেখছি যে এনবিআরের যে লক্ষ্যমাত্রা সেখানে প্রায় 7 লাখ কোটি টাকার রেভিনিউ সংগ্রহের কথা বলা হয়েছে, যেটিকে অনেক ক্ষেত্রে অবাস্তব বলা হচ্ছে। কেননা এই চলতি বছরের যে শেষ 10 মাসের আমরা দেখেছি যে এনবিআর এর যে সক্ষমতা অর্থাৎ রেভিনিউ যে সংগ্রহের যে মাত্রা আমরা দেখেছি সেখানে এক ধরনের ধীরগতি স্পষ্ট। এবং বলা হচ্ছে যে এই চলতি বছর অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে যে রেভিনিউ সংগ্রহ, রাজস্ব সংগ্রহের যে চিত্র সে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। একই সঙ্গে আমরা দেখছিলাম যে সরকার যে বাজেটের যে ঘাটতি সেটি পূরণে বিদেশি ঋণের উপর নির্ভর করার পাশাপাশি ব্যাংকের থেকে তারা বেশ কিছু 1 লাখ কোটি টাকার বেশি ব্যাংক খাত থেকে লোন নেবে। একই সঙ্গে তারা যে সঞ্চয়পত্র রয়েছে সেখান থেকে নেওয়ারও পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে যে ঘাটতি বাজেট, এই যে ঘাটতি বাজেটের কথা বলা হচ্ছে সেটা নিয়ে ঘাটতি মেটাতেই তাদেরকে হিমশিম খেতে হবে এমনটাই বলা হচ্ছে। একই সঙ্গে এনবিআর যে লক্ষ্যমাত্রা সে তা দিয়ে অর্থাৎ সরকারের যে 5 লাখ কোটি টাকার বেশি যে পরিচালন ব্যয় সেটি মেটানো অনেক ক্ষেত্রে কঠিন হবার কথাও আমরা শুনছি। আজকে এখন যে ক্যাবিনেট সভা চলছে এরপরে সংসদ অধিবেশন শুরু হবে, সেখানে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। একই সঙ্গে অনেক সংসদ সদস্য এর মধ্যে প্রবেশ করছেন, তারা তাদের অভিমত আমাদেরকে জানিয়েছেন। তারা বলছিলেন যে জনসাধারণের যেন সুবিধা হয়, একই সঙ্গে প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক সুরক্ষা এবং মানুষের যেন যে অর্থনৈতিক মুক্তির কথা বলা হচ্ছিল বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে সেটিও বাস্তবায়ন নিশ্চিতভাবে প্রতিফলিত হবে এবারের বাজেট। একই সঙ্গে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে যে বাজেটকে ঘিরে যে জনমানুষের প্রত্যাশা, একই সঙ্গে সরকারের যে ফ্যামিলি কার্ড, সামাজিক সুরক্ষা খাত সেটি আপনি জানেন 35,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। আসলে দেখার বিষয় যে আগামী দিন অর্থাৎ সংসদ অধিবেশন শুরু হওয়ার শেষ প্রান্তে কিংবা নতুন করে কি চমক থাকছে এবারের বাজেটে। এই ছিল আমার কাছে সংসদ এলাকা থেকে সবশেষ তথ্য। দোলন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী সংসদ ভবনের ঠিক সামনে থেকে যুক্ত আছেন সাগরের কাছে জানতে চাই আপনার কাছে কি কি তথ্য আছে গুরুত্বপূর্ণ, আমাদেরকে জানাবেন।
এবারে যেই বিশাল একটি বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট রয়েছে, এই বাজেটটিকে আসলে অনেকটা উচ্চাভিলাষী বাজেট বলে অনেকে আখ্যায়িত করেছেন। তবে আবার এর বিপরীতে মতামত রয়েছে। তার একটি হচ্ছে যে আমাদের যে প্রতি বছর যে পরিমাণ ঋণের সুদ দিতে হয়, সেটির এবারের লক্ষ্যমাত্রা প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। অর্থাৎ ঋণের সুদ এবং এর পাশাপাশি বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ থেকেই তারা যে ইস্তেহার দিয়েছিল যে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করা এবং মানুষকে সামাজিক সুরক্ষা খাতের মধ্যে নিয়ে আসা, তার জন্য কিন্তু আরো প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো এবার হচ্ছে ধার্য করা হয়েছে। অর্থাৎ এই সকল এত টাকার আসলে যখন আপনার ব্যয় হওয়ার একটি সম্ভাবনা থাকে, তখন আসলে কিন্তু বাজেটটাও বড় করতে হয় এবং সেই ধারাবাহিকতা এবার সেটি আসলে ঠিক করার জন্যই কিন্তু বাজেটটি আসলে বড় রাখা হয়েছে। তবে আবার বিভিন্ন অর্থনীতিবিদরাও বলছেন যে বাজেটের আকার যেমনটি রয়েছে, সেক্ষেত্রে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটাও আসলে বিশাল এবং এই রাজস্ব বোর্ড আসলে কতটুকু এই থেকে রাজস্ব আদায় করতে পারবে সেটির একটি আশঙ্কা বা সেটির একটি আসলে এখন পর্যন্ত সেটি নিশ্চিত নয়। এবং এর পাশাপাশি যেটি হয়েছে যে বাজেটে কিন্তু একটি ঘাটতি রয়েছে, সেই ঘাটতি মেটানোর জন্য দেশীয় যেই ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো থেকে সেই ঘাটতি মেটানোর জন্য সরকার কিন্তু ঋণ নিতে পারে এবং সরকার যখন বিশাল অঙ্কের ঋণ নিবে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তখন কিন্তু যে বেসরকারি খাতে যে সকল ঋণ দেওয়ার কথা রয়েছে বা বেসরকারি খাতে যে সকল ঋণ দিতে হতে পারে ব্যাংকগুলো থেকে, সেখানে কিন্তু কিছুটা হলেও বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ সার্বিকভাবে আসলে এই যে প্রত্যাশামূলক বা আকাঙ্ক্ষিত যে বাজেট রয়েছে, সে বাজেটে যেমন জনগণের কথা উঠে আসছে, একইভাবে কিন্তু কিছু রিস্ক বা কিছু আসলে ঝুঁকিও রয়েছে, সেই ঝুঁকির কথাই বারবার উঠে আসছে। এবং আমরা দেখতে পেয়েছি যে সরকারের যে মূল লক্ষ্য এবার রয়েছে বাজেটকে ঘিরে, সেটি হচ্ছে যে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা। যেটি এই মাসে আমরা দেখতে পেয়েছি মুদ্রাস্ফীতি রয়েছে 9.42%, সেটিকে সরকার নির্ধারণ করেছে যে বাজেটের পরবর্তীতে তারা ধীরে ধীরে সেটিকে 7.5% নামিয়ে আনবে এবং এর ফলে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য রয়েছে সেই সকল দ্রব্যে প্রথমে বাজেটের ক্ষেত্রে বলা হয়েছিল যে সেখানে কিছুটা কর যুক্ত করা হতে পারে, কিন্তু অনেক পণ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন প্রাক বাজেট আলোচনা থেকে যে এবারে সে সকল নিত্য পণ্যে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। তবে আবার এটিও আবার এর পাশাপাশি যে সকল দ্রব্য যেটি মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে আসলে অনেক বেশি ক্ষতিকারক, যেমন সিগারেট কিংবা মদ, এই সকল দ্রব্যেও কিন্তু এবার বাজেটে আবার কর বাড়ানো হয়েছে। অর্থাৎ তিনটার দিকে যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করবেন সেখানে সার্বিকভাবে সবকিছু উঠে আসবে এবং আমরা ভালোভাবে জানতে পারবো যে ভবিষ্যতে বা সামনের 1 বছরের বাজেটে কি কি নতুন যুক্ত হতে যাচ্ছে। তো এই ছিল বাজেট নিয়ে সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।